আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর রূপা বলছি। তো আজ আমি আবারও আসলে কথা বলবো ক্যান্সার আক্রান্ত রোগী এবং তার পরিবার। তাদেরকে নিয়েই আসলে কথা বলবো। এই কারণে কথাটা আমি বলতে চাই, যেটা হলো যে যখন একটা রোগীর ক্যান্সার ডায়াগনোসিস হয় এবং সেই ডায়াগনোসিস হওয়ার পর থেকে বিশাল একটা জার্নি রোগী এবং তার পরিবার আসলে একা পার করেন এবং বিশাল একটা সমুদ্র আমি বলবো যে একাই পার করেন। রোগীটার পাশে তার পরিবারটার পাশে আসলে তখন আসলে কেউ আমি বলবো যে থাকেন না। সেই সময় রোগীর আসলে অনেক অনেক সাপোর্টের দরকার হয়। সেই সাপোর্ট হচ্ছে যে প্রথমত যখন ক্যান্সার ডায়াগনোসিস হয়, ডায়াগনোসিসটা আসলে অকস্মাৎ একটা ডায়াগনোসিস, আকস্মিক একটা ব্যাপার। কারণ কোনো রোগী আসলে ক্যান্সারের সিমটম বলতে তো আসলে কোনো সিমটম নাই। আছে, যেটা ডক্টর ধরতে পারেন, রোগী তো আসলে বুঝতে পারেন না। রোগী হয়তো বা কোনো সিমটম নিয়ে যান, যে কোনো কারণে যান, অন্য কোনো কারণে। কিন্তু দেখা যায় যে কোনো পরীক্ষা নিরীক্ষা করার পর দেখা গেল যে রোগীর আসলে ক্যান্সার ডায়াগনোসিস হয় এবং রোগী তো আসলে প্রস্তুতি না যে আমার ক্যান্সার হয়েছে এই ডায়াগনোসিসটা শুনবার জন্য। কারণ রোগী তো আসলে এটা তার, আমি বলবো যে রোগীর, যদি আপনি রোগীর জায়গায় দাঁড়িয়ে চিন্তা করেন যে আপনি হয়তো বা আপনার কাশি হচ্ছে, কাশিটা ভালো হচ্ছে না, বুকে ব্যথা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে মাঝে মাঝে, আপনি জাস্ট এই সিমটমটা নিয়ে গেছেন ডাক্তারের কাছে যে ডক্টর আমার এরকম হচ্ছে, অথবা হচ্ছে যে আপনার আমি বলবো আপনার ওজন কমে গেছে, অথবা হলো যে আপনার পেটে ব্যথা হচ্ছে, এই সিমটমগুলো আপনি নিয়ে যাচ্ছেন। তো এই সিমটমগুলো দিয়ে কি আপনি ক্যান্সার ডায়াগনোসিস করতে পারবেন? বা রোগী কি আসলে চিন্তা করবে কখনো যে হ্যাঁ আমার ক্যান্সার হয়ে গেছে? রোগী কখনো চিন্তা করবে না। কিন্তু যে ঘটনাটা আসলে হয়, যখন ডক্টরের কাছে রোগী যান এবং পরীক্ষা নিরীক্ষাগুলো করানো হয়, তখন হঠাৎ করে একটা ডায়াগনোসিস হয় যে আসলে আমরা সাসপেক্ট করছি, ধারণা করছি যে আপনার ক্যান্সার হয়েছে। তারপরে তো আরও পরীক্ষা নিরীক্ষা করে সেটা কনফার্ম করা হয় যে আসলেই তার ক্যান্সার হয়েছে। তো ঘটনা যেটা হলো যে একটা রোগী সে সাধারণ কিছু উপসর্গ নিয়ে ডাক্তারের কাছে গেলেন এবং হঠাৎ করে রোগী ডাক্তার তাকে জানালেন যে আপনার ক্যান্সার হয়েছে। রোগী আসলে মানসিকভাবে তো কোনোভাবেই আসলে সে প্রিপেয়ার্ড নয়। ঠিক আছে? যে তার ক্যান্সার হয়েছে এই জিনিসটা শুনবার জন্য, অথবা হচ্ছে যে আমি বলব যে এই জিনিসটা মেনে নেওয়া তো তার জন্য আসলে আ প্রচণ্ড কঠিন একটা ব্যাপার। কারণ আমাদের দেশে আমরা মনে করি যে ক্যান্সার হওয়া মানেই হচ্ছে যে আমি আর বাঁচব না বেশিদিন। আমি নিশ্চিত মৃত্যু। মৃত্যু আসলে সবার জন্য নিশ্চিত। সবাই আমরা মারা যাব। কিন্তু ক্যান্সার হলে আমরা জানি যে ক্যান্সারের কোনো চিকিৎসা নাই। আমরা ক্যান্সার হলে আমরা ভেবেই নেই যে আমরা মারা যাচ্ছি এবং আমরা আরেকটা জিনিসও ভাবি, সাথে সাথে আমাদের আরেকটা জিনিসও মাথায় আসে যে চিকিৎসা খুব ব্যয়বহুল। যেটা আসলে আমি বলব যে একটা রোগীর জন্য বিশাল, আমি বলব হঠাৎ করে তার স্বাভাবিক যে একটা জীবন ছিল, তার একটা বিশাল একটা ছন্দপতন হলো। তার জীবনটা হঠাৎ করে মুহূর্তের মধ্যে আসলে তার জীবনটা বদলে যায় যখন শুনতে পায় যে তার একটা ক্যান্সার আছে। প্রচণ্ডভাবে রোগী ভেঙে পড়েন, রোগীর পরিবার ভেঙে পড়েন এবং যদি এমনটা হয়, ভেঙে পড়ার পর একটা সময় মানুষ, যেহেতু প্রকৃতিগতভাবে মানুষ তো আর আশা ছাড়ে না, মানুষ আশায় বেঁচে থাকে। তো সে কিন্তু আবার ঘুরে দাঁড়ায়, সে আবার ডক্টরের কাছে যায়। রোগী আবার জিজ্ঞেস করে, আচ্ছা আমার যে ক্যান্সারটা ধরা পড়লো, তো আমি এটা ট্রিটমেন্টে জানতে চাই, এটার কি চিকিৎসা কী, চিকিৎসাটা আমি জানতে চাই। তো চিকিৎসাটা কী হতে পারে? হ্যাঁ, সেই ক্ষেত্রে চিকিৎসাটা হতে পারে যে হ্যাঁ, এই যে আপনার যে ক্যান্সারটা হয়েছে, সে ক্যান্সারটা একবারই আর্লি স্টেজে আছে, দেখা গেল যেটা নাকি আসলে সেটা থেকে নিরাময় সম্ভব। চিকিৎসাটা হতে পারে যে আশেপাশে পুরো শরীরে ছড়ায়নি, হয়তোবা আপনার আশেপাশে ছড়িয়েছে। অতএব সেই ক্ষেত্রেও আমি বলব যে কিমো, রেডিওথেরাপি অথবা হচ্ছে সার্জারি, এটা দিয়ে হয়তোবা নিরাময় সম্ভব। চিকিৎসা আরেকটা হতে পারে যে পুরো শরীরে ছড়িয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু সম্ভব যে একটা ট্রিটমেন্ট দেওয়া, যে ট্রিটমেন্টে
আপনার এই ক্যান্সারটা আর ছড়াবে না, স্টেবল একটা স্টেজেই থাকবে, স্থিতিশীল অবস্থায় থাকবে। আর আর হচ্ছে যে সেক্ষেত্রে ট্রিটমেন্টটা অবশ্যই আমি বলবো যে কিউরেটিভ না, মানে হচ্ছে যে নিরাময়ের কোনো ট্রিটমেন্ট হবে না। সেক্ষেত্রে ট্রিটমেন্টটা হবে আমরা যেটাকে এখানে বলি প্যালিয়েটিভ, মানে হচ্ছে যে যাতে আর না ছড়ায় আহ, সেই সেই ধরনের একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করা। আহ, এবং অবশ্যই সেক্ষেত্রে তো অবশ্যই আমি বলবো যে রোগীর যদি বলা হয় যে আহ, কতদিন বাঁচবেন, সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে হ্যাঁ, হয়তো রোগী কয়েক মাস অথবা 1 বছর এমনটা সময় হয়তো বাঁচবেন। এবং সেক্ষেত্রে যেটা হয় যে রোগীর কিন্তু আসলে আহ, এটা রোগীকে আসলে এবং রোগীর পরিবারকে আমি সবসময় বলি যে রোগী এবং রোগীর পরিবার এই ক্যান্সারের যে যখন ডায়াগনোসিস হয় সেক্ষেত্রে প্রতিটা ধাপে ডায়াগনোসিস হওয়ার পর থেকে ক্যান্সারটা কোন স্টেজের আছে, কি ট্রিটমেন্ট হবে, তারপরে হলো যে কি আমরা আশা করতে পারি এই ট্রিটমেন্ট থেকে, আমি বলবো যে রোগীর এবং রোগীর পরিবারের একটা স্বচ্ছ ধারণা ডাক্তারকে দিতে হবে রোগীকে। এবং আমি আবারও বলি যে আনফর্চুনেটলি আমাদের যে ডাক্তারের সাথে রোগীর একটা যে আমি বলবো যে কমিউনিকেশনের মানে হচ্ছে যে আমি বলবো যে সম্পর্কটা যেহেতু আমি বলবো যে একটু গ্যাপ আছে, রোগী খুব প্রাণ খুলে কথা বলতে পারেন না। এবং আমাদের দেশে যেটা হয় যে আহ, যেহেতু ডক্টরকে অনেক রোগী দেখতে হয়, যার কারণে ডাক্তারও আসলে অনেক সময় দিতে পারেন না। এটা ডাক্তারের দোষ না, কারণ হচ্ছে তার কাছে অনেক রোগী আসে এবং তাকে অবশ্যই রোগীগুলো দেখিয়ে দিতে হবে। সো ব্যাপারটা হচ্ছে যে এটা সিস্টেমের কারণে এই বিষয়ে আসলে আমি কথা বলবো না। কথা যেটা বলতে চাই সেটা হলো যে রোগী আসলে যখন জানলো তার ট্রিটমেন্টটা ডাক্তারের কাছে এসে যে তার জন্য এই ট্রিটমেন্টগুলো অপশনগুলো আছে, তার রোগ ক্যান্সারটা কিওর করা সম্ভব, কিওর না নিরাময় করা সম্ভব, আমি বলবো যে নিরাময় করা সম্ভব। আরেকটা হতে পারে যে না, ক্যান্সারটা নিরাময়যোগ্য নয়, যেটা করা যেতে পারে আর না ছড়ায় সে ব্যবস্থা করা যেতে পারে। যেটা করা যেতে পারে যে এত অ্যাডভান্স স্টেজে ক্যান্সারটা ডায়াগনোসিস হয়েছে যে আসলে আর কোনো ট্রিটমেন্টই সম্ভব না, আমরা যেই ট্রিটমেন্টগুলোই এখন করব সেটাও হতে পারে কেমো, রেডিও, হতে পারে সার্জারি, সেটা সব কিছুই আপনার আরামের জন্য করব। আরামের জন্য করা মানে আপনার ব্যথা কম হবে। যদি এরকমটা হয় যে আপনার আহ, ব্যথা কম হবে, আপনার যদি এরকমটা হয় যে আপনি আপনার ধরেন ব্লাডের ক্যান্সার হয়েছে, রোগী হচ্ছে যে ইউরিন পাস করতে পারছে না, আমরা একটা এমন একটা ক্যাথেটার করে দিব যাতে আপনার ইউরিন পাস করতে কোনো সমস্যা না হয়। মানে পুরো ট্রিটমেন্টটা হবে সিমটমগুলো রিলিফ করার জন্য, কিন্তু এই ট্রিটমেন্ট কোনোটাই কিন্তু আপনাকে আরোগ্য করার জন্য না। এবং অবশ্যই এই ধরনের রোগের ক্ষেত্রে আমরা আশা করব না যে রোগী খুব বেশি দিন বাঁচবে। এখন দ্বিতীয় যে জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, রোগী যখন জানলেন তার জন্য এই ট্রিটমেন্টগুলো আছে, তারপরে যে জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হলো যে চিকিৎসা ব্যয়। এই চিকিৎসা ব্যয় কিন্তু একটা বিশাল একটা মাথা ব্যথা, এবং আমি বলবো যে সবচেয়ে বড় চিন্তা হয়ে যায় একটা রোগীর ক্ষেত্রে এবং রোগীর পরিবারের ক্ষেত্রে। কারণ আসলে চিকিৎসা যে ব্যয় এটা তো আপনাকে বহন করতে হবে। হুম, চিকিৎসা ব্যয়টা তো রোগীকে বহন করতে হয়। এবং আমি যদি বলি গড়পড়তা, আমি বাংলাদেশে কয়জন রোগীর আসলে এই সামর্থ্যটা আছে ক্যান্সারের যে চিকিৎসা একেবারে আমি বলবো যে পুরো ব্যয় আহ, টা দেখা গেল যে একা বহন করবার খুব কম। আপনি যদি শুনতে পান যে আপনার ক্যান্সারটা কিওর করা সম্ভব এবং সেটার জন্য আসলে এই ট্রিটমেন্টগুলো আছে, এবং আপনি তারপরে শুনতে পান যে এটার জন্য আপনাকে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে, তখন আপনি কি করবেন? আপনি অবশ্যই বাঁচতে চাইবেন। আপনার যা আছে আপনি সব কিছু বিক্রি করে আপনি ট্রিটমেন্ট করাতে চাইবেন, কারণ আপনার তো বাঁচার সম্ভাবনা আছে, তাহলে আপনি কেন চেষ্টা করবেন না? কিন্তু এরকমটাও আছে যারা আসলে কিছুই নাই,
সে আসলে যে দেখা ছাড়া মৃত্যুকে যে গ্রহণ করা ছাড়া তার আসলে কিছুই করবার নাই। কারণ হচ্ছে চিকিৎসা আছে কিন্তু তার কোনো অর্থই নাই, কোনো সম্পদও নাই যেটা দিয়ে তিনি বিক্রি করে ওনার চিকিৎসা করাতে পারবেন। এই যে ব্যাপারগুলো যে আম চিকিৎসার ক্ষেত্রে আমি বলবো যে একটা বৈষম্য। কারণ হচ্ছে যার টাকা আছে তার চিকিৎসা সম্ভব, যার টাকা নাই তার চিকিৎসা সম্ভব না। তো এই জায়গাটায় এসে আমি বলবো যে একটা ক্যান্সারের রোগী তার আসলে এবং তার পরিবারের আসলে অনেক রকমের সাপোর্ট দরকার, এবং তার জন্য আসলে দরকার হচ্ছে যে আমাদের সবার 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 সহমর্মিতা, যে যেভাবে পারে। সেটা হতে পারে মানসিক সাপোর্ট, কারণ মৃত্যুর একটা ভয় যে আমি মারা যাব, সবাই মৃত্যু ভয় পায়। তারপরে হচ্ছে তার পরিবারের প্রতি সহমর্মিতা, সেটা আত্মীয় স্বজন পরিবার পরিজন শুধু নয়, প্রতিবেশী, এবং কিভাবে আসলে অর্থনৈতিক দিক থেকে এই রোগীটাকে সাহায্য করা যায়, কিভাবে সেটা যেই স্টেজের ক্যান্সার হোক। সেই ক্যান্সারটা হতে পারে যে নিরাময়যোগ্য ক্যান্সার, হতে পারে যে বেশি দিন হয়তো বাঁচবেন না কিন্তু তার যন্ত্রণাটা কম হবে। তার জন্য তার কিছু কেমো দেওয়া লাগবে, কিছু রেডিও নেওয়া লাগবে, তাতে ওর ব্যথা কম হবে। সেটার জন্যও আমি বলবো যে সবাই যদি একটু একটু করে আমরা এগিয়ে আসি, টাকা দিয়ে তাকে, অর্থ দিয়ে তাকে সাহায্য করি, অন্তত অতটুক ট্রিটমেন্ট উনি পাক, যতদিন উনি বেঁচে থাকেন অতদিন যেন উনি যন্ত্রণাহীনভাবে কষ্ট, যে উপসর্গগুলো থেকে যে কষ্ট হচ্ছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে, খেতে পারছেন না, শরীর খারাপ লাগছে, এবং দেখা গেল যে উনি পরিবারের সাথে ওনার, আমি বলবো যে কথা আহ, বলবার মতো অবস্থা নাই, এত কষ্ট হচ্ছে। সেগুলোকে যদি আমরা ওষুধ দিয়ে কন্ট্রোল করতে পারি, যে কতদিন, যতদিন উনি বাঁচেন, ধরেন 1 মাস 2 মাস, ওই অতটা দিয়ে 2 মাস উনি ওনার পরিবার পরিজন সকলের সাথে, আমি বলবো যে সুন্দরভাবে কথাবার্তা বলা বলেন, খাওয়া দাওয়া বলেন, সমস্ত কিছু সুন্দরভাবে চালিয়ে যেতে পারেন মৃত্যু পর্যন্ত, সেটাও কিন্তু সম্ভব। আমি এখানে দেখেছি আমি এখানে দেখেছি যে ক্যান্সার হলে এখানে কেউ ভেঙে পড়েন না। ক্যান্সার হলে এখানে রোগী না খেয়ে মারা যায় না। ক্যান্সার হলে এখানে কেউ আমি বলবো যে শুকিয়ে মারা যান না। আমি বলবো যে ক্যান্সার হলেই কেউ ব্যথায়, যন্ত্রণায় ভুগতে থাকেন না। কারণ হচ্ছে যে এই যে ক্যান্সারের যে, আমি বলবো যে ট্রিটমেন্ট, এখানে অনেক রকমের ট্রিটমেন্ট আছে, এবং আমি বলবো যে যতদিন বাঁচে রোগী, রোগীকে আমি দেখেছি যে রোগী আসলে কিন্তু খাওয়ার রুচি খুব মারাত্মক রুচি থাকে, যেখানে আমি বাংলাদেশে দেখেছি যে কারো যদি ক্যান্সার হয় তাহলে রোগী আসলে আর খেতে পারেন না, শুকিয়ে একেবারে কাঠ হয়ে তারপরে রোগীটা মারা যান। এখানে কিন্তু সেটা না। এখানে হচ্ছে যে যেহেতু আম ওষুধ দেওয়া হয়, এবং ভালো ওষুধ, আমি বলব যে ইফেক্টিভ মেডিকেশনগুলো দেওয়া হয়, এবং আমি বলবো যে যার কারণে রোগী কিন্তু আমি দেখেছি খুব ভালো খাওয়া দাওয়া করেন, খুব ভালো স্বাস্থ্য থাকে। যার কারণে রোগী কিন্তু এই ভালো খাওয়া দাওয়ার কারণে, ভালো সুস্থ থাকার কারণে রোগী কিন্তু কেমো, রেডিও, এই যে জিনিসগুলো, এগুলোর চাপ কিন্তু রোগী খুব সুন্দরভাবে নিতে পারেন, এবং রোগী খুব ফিট থাকেন আসলে এই কেমো রেডিওথেরাপি নেওয়ার সময়। কারণ তার খাওয়া দাওয়া সমস্ত খুব সুন্দরভাবে চলে। তো এই যে জিনিসগুলো আমরা আসলে এগুলো করতে পারি। তো বাংলাদেশে আসলে আমি বলবো যে ক্যান্সারের যে ট্রিটমেন্টটা করতে হয় সেটা কিন্তু, আমি বলবো যে একটা টিম ক্যান্সারের ট্রিটমেন্ট করতে হয়। নর্মালি এটা নিয়ম যে একটা টিম করেন, এবং সেখানে মেডিসিনের ডক্টর থাকবে, সার্জারি ডক্টর থাকবে, ক্যান্সার স্পেশালিস্ট থাকবেন। তারপরে হচ্ছে যে প্যালিয়েটিভ টিম, যেটা নাকি হচ্ছে যে রোগীর বিভিন্ন সিমটমগুলো কন্ট্রোল করার জন্য একটা ডক্টর থাকেন। হ্যাঁ, তো যার কারণে
যতদিন রোগী বাঁচেন তার লাইফের কিন্তু কোয়ালিটিটা মেনটেন হয়। রোগী দেখা যায় তার পরিবারের সাথে কথা গল্পগুজব করছেন, আনন্দ করছেন, ঘুরতে যাচ্ছেন। হয়তো বেশি দিন বাঁচবেন না, কিন্তু লাইফটার কোয়ালিটি থাকে, সুন্দর একটা জীবন থাকে। তা আমি মনে করি সবাই তো আসলে এই জীবনটা ডিজার্ভ করে, সুন্দর একটা জীবন ডিজার্ভ করে। আমি যদি 1 মাস বাঁচি, এই 1 মাস আমি কেন আহ, আহ, কষ্টে, প্রচণ্ড কষ্ট, ব্যথা, যন্ত্রণা, খেতে পারছি না, বিছানায় শুয়ে আছি এবং পুরো পরিবারের মধ্যে একটা শোকের একটা আবহ তৈরি হয়, কেন এমনটা হবে? তো ট্রিটমেন্ট তো আছে, যে রুগীটা এসে সুন্দর করে রুগীটাকে আমরা ব্যথাটা কন্ট্রোল করে দিলাম, আমরা রুগীটার খাওয়ার রুচিটা বাড়িয়ে দিলাম, রুগীটা এসে সবার সাথে আত্মীয় স্বজন পরিবার পরিজন যে তাকে দেখতে সবার সাথে হাসি মুখে কথা বলছে। আমরা তাকে মানসিক সাপোর্ট দেওয়ার জন্য তো একটা টিম থাকতে পারতো, যারা রোগীটাকে আসলে মেন্টালি সাপোর্ট দিবেন, পরিবারটাকে একটা মেন্টালি সাপোর্ট দিবেন। কারণ এটা তো একটা কঠিন জার্নি। কারণ রোগী নিজেই বুঝতেছেন যে তার প্রিয়জনদেরকে ছেড়ে উনি চলে যাচ্ছেন, এবং তার প্রিয়জনও বুঝতে পারছেন যে উনি ওনাকে উনি হতে পারেন বাবা, উনি হতে পারেন হাজব্যান্ড, উনি হতে পারেন ভাই, যে অথবা মা। আপনারা যে সম্পর্কটাই বলেন যে আর বেশি দিন আমাদের সাথে থাকছেন না, তো পুরো পরিবারটাই তো আসলে একটা বিশাল শোকের মধ্যে থাকেন। তখন আসলে আমি বলবো যে আমাদের এটা দায়িত্ব, এটা সামাজিক একটা দায়িত্ব যে আমরা তার পাশে থাকি। এবং এটাও একটা দায়িত্ব যে যদি আমরা বুঝতে পারি যে তার অর্থের জন্য তার চিকিৎসা হবে না, অর্থের জন্য তার নিরাময়যোগ্য ক্যান্সারের চিকিৎসা হবে না, অর্থের জন্য আজকে উনি এত ব্যথায় যন্ত্রণায় কাতর হয়ে যাচ্ছেন, এটা আমাদের মানুষ হিসেবে আমাদের মানবিক একটা দায়িত্ব যে আমরা তাকে সাহায্য করি, যতভাবে পারি সাহায্য করি। আমি বিশ্বাস করি যে বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশে যেমন অনেক গরিব মানুষ আছে, আবার অনেক ধনী মানুষ আছে। আমি এটা সময় বলি যে ধনী গরিবের এত বৈষম্য পৃথিবীর কোনো দেশে আর নাই। তো আমি জানি যে সমাজের গুটি কয়েক মানুষ এগিয়ে আসলেই একটা ক্যান্সার রোগের চিকিৎসা সম্ভব। এবং এটাও একটা ব্যাপার যে ক্যান্সারের রোগী, মধ্যবিত্ত পরিবার যারা আছে আমরা, তারা কিন্তু আসলে কারো কাছে সাহায্য চাইতেও আমাদের আসলে একটা হেসিটেট লাগে, লজ্জা লাগে আমাদের যে আমরা সাহায্য নিব। এবং এই যে একটা ব্যাপার, এক উদ্যোগী হয়ে আমরা কেউ আমাদের মধ্যেই কেউ তার পক্ষ থেকে যদি আমরা তার মত নিয়ে যদি আমরা তার জন্য একটা আমি বলবো যে ফান্ড রেইজ করতে পারি, আমরা টাকাটা উঠাতে আমরা পারি, সংগ্রহ করতে পারি এবং তাকে আমরা দিতে পারি যে নেন আপনার চিকিৎসার জন্য আমরা এত টাকা আমরা সংগ্রহ করেছি এবং চলেন আমরা আপনার চিকিৎসা হবে, আপনি ভালো হয়ে যাবেন। ক্ষতি কী? কারণ এটা তো আসলে আমি যতই বলি না কেন, এটা তো সত্য কথা যে আমাদের দেশে আমাদের রোগীদের সমস্ত চিকিৎসার দায়িত্ব আসলে রোগীকে তো বহন করতে হয়। সরকারি হাসপাতালের চিকিৎসা দিয়ে তো আসলে আমি বলবো যে একটা রোগী চিকিৎসা আসলে ক্যান্সারের চিকিৎসা তো সরকারি হাসপাতালের চিকিৎসা দিয়ে হবে না। আমার অভিজ্ঞতা যেটা বলে, ক্যান্সারের চিকিৎসার জন্য অবশ্যই রোগীকে আমার বলবো যে প্রাইভেটে চিকিৎসা করাতে হবে। কারণ এত এক্সপেন্সিভ ট্রিটমেন্ট আমাদের দেশে সরকার তো এটা ফ্রি দিবে না। তো এটার জন্য রোগীকে প্রাইভেটে যেতে হবে এবং একটা কেমোথেরাপির মেডিকেশন, ড্রাগ, ওষুধ আর কি বলেন, খুব এক্সপেন্সিভ, রেডিওথেরাপি খুব এক্সপেন্সিভ, অ্যান্ড দেন যদি অপারেশন লাগে সেটাও তো খুব এক্সপেন্সিভ। তো পুরো চিকিৎসাটাই তো এক্সপেন্সিভ। এবং কেউ তো আসলে এত লাখ লাখ টাকা খরচ করবার প্রিপারেশন নিয়ে বসে থাকে না, সবার কাছে এই টাকাটা থাকে না। অতএব হলো যে আমাদের চারপাশের মানুষদেরকে আসলে এগিয়ে আসতে হবে যে একটা রোগীর পরিবার যাতে এরকমটা মনে না হয় যে আমরা আর পারছি না, আমাদের আসলে এখন আমরা শেষ, আমরা সর্বশান্ত। এবং রোগীরও মনে হবে যে আর পারছে না, রোগী তো বাঁচতে চাইবেই, কিন্তু রোগীর পরিবার মনে হবে যে না আমরা আর পারছি না, এখন আমরা ট্রিটমেন্ট আর কন্টিনিউ করতে পারবো না, আমরা এখন চেয়ে চেয়ে দেখবো যে হ্যাঁ আমার প্রিয়জন চলে যাবে। তো এরকমটা কেন হবে? আমরা সবাই
সবার পাশে থাকবো, সবাই যতটুকু সাধ্য আছে যেভাবে পারি আমরা, সেটা মানসিকভাবে সাপোর্ট দিয়ে হোক, আহ, এবং অথবা হচ্ছে অর্থ সাহায্য, যেটা খুবই দরকার একটা ক্যান্সারের পেশেন্টের ক্ষেত্রে। কারণ এই দেশে তো সব ট্রিটমেন্ট সোজা, সোজা বলবো না, সরি, আমি বলবো যে বিনামূল্যে। যেহেতু এদেশের সব ট্রিটমেন্ট ফ্রি, অতএব রোগীর যদি ক্যান্সার ডায়াগনোসিসও হয়, রোগীর কোনো চিন্তা নাই। যত দামি ওষুধ লাগুক, যত দামি ট্রিটমেন্ট লাগুক, রোগী সেটা পাবে এবং সর্বোচ্চ মানের ট্রিটমেন্ট পাবে, ঠিক না? কিন্তু আমাদের দেশে তো না। কিন্তু কেন আমাদের দেশে যেহেতু না, অতএব আমাদের তো সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের দেশে আসলেও ক্যান্সারের ট্রিটমেন্ট এত এক্সপেন্সিভ, আমি মনে করি সরকারের পক্ষে হয়তো বা চালু করা, ফ্রি করা সম্ভব না। এবং আমার কাছে কোথাও না কোথাও মনে হয় যে ক্যান্সার, যে স্পেশালিস্ট ক্যান্সার, যে একটা রোগীর ক্যান্সার ট্রিটমেন্ট করার ক্ষেত্রে যে ধরনের, আমি বলবো যে স্পেশালিস্ট ডক্টর দরকার, সেটা আমাদের বাংলাদেশে মোটেই, আমি বলবো যে তৈরি হওয়া শুরু হয়েছে। এখনও ক্যান্সারের যে আধুনিক, যে সর্বাধুনিক চিকিৎসা আছে আমি দেখেছি এদেশে, অথবা হচ্ছে সেই লেভেলের যে স্কিল্ড চিকিৎসক, আমি আমি বলবো বাংলাদেশে মোটে, আমি বলবো যে আমি চিকিৎসা শাস্ত্রে ক্যান্সারের ক্ষেত্রে মোটে যা বাংলাদেশ যাত্রা শুরু করেছে, এখনও সেই লেভেলের বাংলাদেশে, আমি বলবো যে আমরা পৌঁছাইতে পারি নাই, ট্রিটমেন্টেও না, সেবার ক্ষেত্রেও না, আমি বলবো চিকিৎসার মানের ক্ষেত্রেও না। কারণ মেইন যে কারণ সেটা হলো যে এত এক্সপেন্সিভ এক একটা ওষুধ, এক একটা ট্রিটমেন্ট, যে আপনি যদি এই এক্সপেন্সিভ ট্রিটমেন্ট ওষুধ আপনার দেশে না নিয়ে আসেন, তাহলে আপনার ডাক্তার এগুলো ইউজ করা শিখবে না। হুম। তো যেহেতু বাংলাদেশের মানুষ এটা প্রোভাইড করতে পারে না, অতএব হচ্ছে ওই ট্রিটমেন্টটাই বাংলাদেশে এখনও আসে নাই, যেটা দিয়ে আসলে ক্যান্সার কিওর করা সম্ভব, যেটা দিয়ে আসলেও, আমি যে স্টেজে ক্যান্সার থাকবো, স্টেজ 1, 2, 3, আমি দেখেছি যে ক্যান্সার নিরাময় হওয়া সম্ভব, এখানে এটা আমি দেখেছি। এবং যার কারণে আসলে রোগীর পরিবার কেউ ভেঙে পড়ে না। কিন্তু আমাদের দেশে যেহেতু অর্থনৈতিক ব্যাপারটা রোগীকেই ডিল করতে হয়, এবং আমাদের দেশে যেহেতু এখনও ওই উন্নত মানের চিকিৎসাগুলো আসে নাই, অতএব মধ্যবিত্ত, নিম্নবিত্ত তারা হচ্ছে দেশেই মারা যান। উচ্চবিত্ত, আমি বলবো যে হ্যাঁ, বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারেন এবং তারা সুস্থ হয়ে যান। তো আজকে আমি যে কথাটা আসলে বলতে চাই সেটা হলো যে ক্যান্সার আক্রান্ত রোগী এবং তার পরিবার, তাদের পাশে সবাই দাঁড়াবেন, তাদেরকে কেউ একা ছেড়ে দিয়েন না। একবার তার জায়গায় নিজেকে বসিয়ে দেখবেন, একবার তার পরিবারের জায়গায় নিজের পরিবারকে বসিয়ে দেখবেন। এবং সব সময় আপনার কোনো সিমটম হলে, স্পেশালি যদি আপনারা দেখেন যে কোনো হঠাৎ করে আপনার একটা কাশি হচ্ছে, ভালো হচ্ছে না, হঠাৎ করে আপনার ওজন কমে যাচ্ছে, হঠাৎ করে আপনি খেয়াল করছেন যে আপনার ডায়রিয়া হচ্ছে, কখনো কনস্টিপেশন হচ্ছে, কখনো আপনি খেয়াল করছেন আপনার পায়খানার সাথে রক্ত যাচ্ছে, আপনি খেয়াল করছেন আপনার পেটটা বড় হয়ে গেছে, পেটে পানি আসছে মনে হচ্ছে বা সবাই বলছে, খেয়াল করছেন যে আপনার খাওয়ার রুচি কমে গেছে, যে কোনো ধরনের উপসর্গগুলো, আপনারা আসলে সবসময় আমি বলবো যে আশেপাশের ফার্মেসিতে গিয়ে একটা ওষুধ খেয়ে ব্যথা বন্ধ করবেন না। ফার্মেসিতে গিয়ে একটা ওষুধ খেয়ে গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে, সেটা একটা গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে নেবেন না। আপনারা ডাক্তারের কাছে যাবেন প্লিজ। ডাক্তারের কাছে গেলে পরেই ডাক্তার আসলে খুঁজে বের করবেন যে কেন হচ্ছে। হ্যাঁ, কারণ অনেক সময় একটা এক্সরে, বুকের একটা এক্সরে দিয়েও কিন্তু ডাক্তার বের করতে পারেন যে তা আপনার লাং ক্যান্সার হয়েছে। হুম। অর্থাৎ খুবই ইম্পর্ট্যান্ট এগুলো, যাদের বয়স বাড়ার সাথে সাথে এই সিমটমগুলোর কিন্তু ইম্পর্টেন্স বাড়তে থাকে। আপনার বয়স 20, আপনার কাশি হচ্ছে, আর আপনার বয়স 50, আপনার কাশি হঠাৎ করে কাশি শুরু হলো এবং বন্ধ হলো না, এক কিন্তু না। হ্যাঁ, বয়সের সাথে সাথে সিমটমেরও একটা ইম্পর্টেন্স আছে। তো আজ আপনাদের সবার কে আমি যে মেসেজটা দেওয়ার জন্য
আমি এই ব্লগটা করা যার কারণটা হলো যে আমি দেখেছি যে এবং আমি নিজেও ভুক্তভোগী যে ক্যান্সার আক্রান্ত রোগী এবং তার পরিবার কিন্তু খুব অসহায় বাংলাদেশে এবং বোধ করি যে বাংলাদেশের মতো জায়গায় যার ক্যান্সার হয় তার আসলে সাফারিংস ভোগান্তির আসলে শেষ নাই। কারণ রোগী জানে না ট্রিটমেন্ট কী, কী ট্রিটমেন্ট হবে, ভালো হবে কি না, ভবিষ্যৎ কী, কতদিন ট্রিটমেন্ট চলবে, তারপরে হলো যে কেন হচ্ছে ট্রিটমেন্ট, সব কিছু সম্পর্কে রোগী পুরোটাই অন্ধকারে থাকে। সো রোগীর একটা আসলে একসময় পরে রোগীও ক্লান্ত হয়ে যায় যে আমি আর ট্রিটমেন্ট করাবো না, কারণ আসলে রোগী দেখা যায় যে কোনো আশার আলো দেখতে পায় না। একসময় পর রোগী নিজেই বলে যে আমি আর ট্রিটমেন্ট করাবো না, রোগী নিজেই আমি মনে করি যে প্রস্তুত হয়ে যায় চলে যাওয়ার জন্য। সো এই জিনিসগুলো যাতে না হয় আমরা চলেন সবাই মিলে চেষ্টা করি যতটুকু পারি আমরা সবাই সবার পাশে থাকি। যে ধরনের সাহায্য দরকার অল্প অল্প করে যদি সবাই মিলে সাহায্য করি ইনশাল্লাহ আমরা সবাই পারবো একজন রোগীকে বাঁচিয়ে তুলতে, সারিয়ে তুলতে, অথবা তার কষ্ট থেকে তাকে অল্পটুকু হলেও মুক্তি দিতে। তো ভালো থাকবেন সবাই, সবার যত্ন নেবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।